দেখছেন স্বপ্নধারা নিউজ আর এক্সট্রা, সহযোগিতায় ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। এই মুহূর্তে সারা দেশেই সবচেয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক, সাম্প্রদায়িক যে ইস্যু, বিভিন্ন ইস্যু রয়েছে, সাম্প্রদায়িক পরিস্থিতি কেমন যাচ্ছে, এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আমরা বিভিন্ন ধরনের রাজনীতি, বিভিন্ন কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে। তো আমরা আসলে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে সম্পর্কের এপিঠ ওপিঠ। আমাদের আলোচনায় যুক্ত হবেন তিনজন, দুজন স্টুডিওতে আছেন, পরিচয় করে দিই। আমার সঙ্গে আছেন পারভেজ করিম আব্বাসী, তিনি আন্তর্জাতিক ঘটনা প্রবাহ বিশ্লেষক। আছেন অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র পরামানিক, তিনি মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এবং আমাদের সঙ্গে ভারত থেকে কানেক্টিভিতে যুক্ত হবেন গৌতম লাহিড়ী, তিনি সভাপতি জাতীয় প্রেস ক্লাব ভারত। আপনার তিনজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। দাদা, আপনার একটু মিউট করা আছে, একটু মিউটটা করতে হবে। দুঃখিত 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 হ্যাঁ, আমি করে রেখেছিলাম কারণ এখানে আওয়াজ হচ্ছিল আচ্ছা, এই জন্য। ঠিক আছে। আপনাদের সকলকে শুভেচ্ছা এবং বিজয়ের মাসের শুভেচ্ছা। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমাদের আলোচনার বিষয় শুনেছেন। আমি একটু প্রথমে একটু আপনি ভারতের একটু মিডিয়া নিয়ে আপনি প্রশ্ন করতে চাই। বাংলাদেশে এটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এই যে ভারত বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশে সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে যে আলোচনা হচ্ছে, সেখানে মিডিয়ার যে ভূমিকা, বিশেষ করে ভারতের মিডিয়ার যে ভূমিকা, সেটি কিন্তু বাংলাদেশে খুবই সমালোচিত হচ্ছে। আমরা নানাভাবে দেখছি, বেশ কয়েকটি টেলিভিশনে আমরা দেখতে পাচ্ছি যেভাবে এই বিষয়টিকে উপস্থাপন করা হচ্ছে। একটু আপনাকে জানতে চাই যে ভারতের মূল ধারার যে মিডিয়ায় বাংলাদেশের এই সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে কি ধরনের আলোচনা হচ্ছে আসলে? খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ ভারতবর্ষ হচ্ছে 28টা রাজ্য আর 6টা কেন্দ্রশাসিত অঞ্চল। ধরুন আপনি বলতে পারেন বাংলাদেশের 25 গুণ হচ্ছে ভারত, তার বিভিন্ন অঙ্গরাজ্য আছে। আপনারা মূলত যেটাতে প্রভাবিত হন, এটা ঘটনা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রকাশিত সংবাদ মাধ্যম, গণমাধ্যম এবং বাংলা টেলিভিশন মাধ্যম। এইগুলা কোনো অস্বীকার করার কোনো উপায় নেই যে প্রত্যেকের একটা নিজস্ব এজেন্ডা থাকে, সেই এজেন্ডা অনুসারে চলে। কিন্তু আপনি ধরুন পশ্চিমবঙ্গে যে খবর প্রকাশিত হয়েছে, সেই খবর কেরালা বা তামিলনাড়ুতে কোথাও প্রকাশিত হয়নি। এমনকি রাজধানীর যদি আপনি বলেন জাতীয় সংবাদ মাধ্যম, সেখানে ফ্যাকচুয়াল খবর প্রকাশিত হয়, অর্থাৎ আপনার ওখানে যা ঠিক ঘটেছে, যেটা ভেরিফাইড খবর, এবং আমাদের এখান থেকে যে প্রতিক্রিয়া, সেটা যে ভেরিফাইড প্রতিক্রিয়া, সেটাই আমি ধরুন ন্যাশনাল, জাতীয় যে সংবাদপত্র আছে, তাতে কিন্তু সেই ধরনের। আজকে ধরুন এই প্রসঙ্গে আপনি এই কারণেই বললাম, ভালো প্রশ্ন, যে আজকে হিন্দুস্তান টাইমসের মধ্যে একটা প্রথম শ্রেণীর জাতীয় সংবাদপত্র, তার সম্পাদকীয় তো লিখেছে যেমন করেই হোক ঢাকা দিল্লি সম্পর্কটাকে উন্নত করা প্রয়োজন। এটা যেই দোষী হোক, এই দোষ খোঁজার থেকেও দুদেশের যে 4000 ওপর কিলোমিটারের নিকটবর্তী যে সম্পর্ক, এটা পৃথিবীতে অন্য কোথাও এরকম নেই। ফলে এখানে এখানে কোনো এমন কিছু ঘটনা ঘটা উচিত নয় যে ঘটনার দ্বারা একে অপরে প্রভাবিত, একে অপরের প্রতি বিদ্বেষ প্রচার করবে। বরং বন্ধুত্বমূলক না হোক, অন্তত শত্রুতামূলক হবে না, এমনটাই একটা আশা করা হচ্ছে। আমি বলছি, আপনি যে আঞ্চলিক, আমি যেগুলোকে বলছি আঞ্চলিক গণমাধ্যম আর জাতীয় গণমাধ্যম, দুটোর মধ্যে কিন্তু একটা ফারাক আছে। আচ্ছা, যে আঞ্চলিক, বলুন, পরের প্রশ্নের জবাব দেবো। জি জি, আঞ্চলিক, আপনি আঞ্চলিক গণমাধ্যমের কথা বলছেন। আমি যদি একদম পশ্চিমবঙ্গের আশা করি গণমাধ্যম, আমাকে শুনতে পেয়েছেন। জি জি, শুনতে পাচ্ছি। আপনি বলছিলেন যে আঞ্চলিক গণমাধ্যম এবং যে পুরো দেশের যে গণমাধ্যম, সেটার মধ্যে আসলে এক ধরনের ফারাক আছে, সংবাদ প্রচারে এক ধরনের ফারাক আছে। আমি যে আঞ্চলিক গণমাধ্যম বলি বা পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো বলি, এই যে আমরা রিপাবলিক বাংলা নামে একটা টেলিভিশন দেখি, সেখানে যে অদ্ভুতভাবে আসলে সংবাদ প্রচার করা হয় বাংলাদেশের সম্পর্কে, সেটি নিয়ে বাংলাদেশে তো এক ধরনের ক্ষোভ বা সমালোচনা আছে। একটু জানতে চাই যে পশ্চিমবঙ্গের গণমাধ্যম কি মোটামুটি এই রিপাবলিক বাংলা যে গণমাধ্যমটি আছে, এটি কি পশ্চিমবঙ্গের মানুষের রিপ্রেজেন্টেটিভ করে কি না? না, আদৌ নয়, আদৌ নয়। আপনি যদি আমার কথা বলেন, আমি ওই যে আমি নাম করব না, যে চ্যানেলটির নাম করলেন, আমি নিজে সেটা দেখি না, আমি নিজে সেটা দেখি না। ফলে তারা কি করছে না করছে, আমি প্রথম জানতে পারি যে বাংলাদেশে যখন প্রতিক্রিয়া হয়, তখন তার থেকে জানতে পারি ওরা কি একটা যেন দেখিয়েছিল। দেখুন, তারা কোনো নীতি নির্ধারণ করে না, তারা কোনো নীতি নির্ধারণ করে। আপনি যদি বলেন যে ভারত সরকার এ বিষয়ে কিছু বলেছেন কি বলেননি, সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।
হ্যাঁ, ভারত সরকার সম্প্রতি একটা কথা বলেছে যেটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, যে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দুদের উপর আক্রমণের ঘটনা সবটাকে অতিরঞ্জিত বলে দায় এড়ানো চলবে না। আপনাকে বাংলাদেশ সরকারকে সেটা দায়িত্ব, অর্থাৎ ভারত সরকার স্বীকৃতি দিচ্ছেন সেই ধরনের কিছু সংবাদ, ওই আপনি যে নাম করেছেন হুম, তার নয়, আমি বলছি জাতীয় সংবাদপত্র কিছু প্রকাশিত হয়েছে খবর, সেটাকে ভারতের আহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি কিন্তু বলেছেন এটা অতিরঞ্জিত বলে এড়ানো যাবে না। ফলে একটা ঘটনা, হয়তো যেটা বলা হয় না, তিলকে তাল করে দেখানো, কিন্তু হুম, তিলটার একটা অবস্থান আছে, তিলটা আছে, তাল হয়তো হয়নি, এটা হয়তো অতিরঞ্জিত হয়েছে, কিন্তু সবটা অতিরঞ্জিত এটা। আমরা তো আমাদের ওখানে অনেক, আপনি জানেন আমাদের বন্ধু আছে, সব ধরনের দলের বন্ধু আছেন, হুম। শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ, বিএনপি, তাদের বন্ধুরা রয়েছেন। ফলে তাদের থেকেও তো আমরা নিয়মিত খবর পাই এবং নিয়মিত খবর পাচ্ছি। আহ, ফলে আমার মনে হয়েছে শুনে, যেটা আমরা খুব দুঃখিত, যে তারা সকলে একটাই কথা বলেন, যে আমরা বাংলাদেশে ভালো নেই। এই কথাটা বারবার আমাদের শুনতে, আপনারা কি ভালো আছেন কিনা এটা আপনারা ঠিক করুন। জি, জি। আমি আসবো আপনার কাছে, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আমি অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক আপনার কাছে আসতে চাই। গৌতম লাহিড়ী যেমনটি বলছিলেন, শেষের যে শব্দগুলো বললেন, যে বাংলাদেশের বিভিন্ন যে বন্ধুদের সঙ্গে যখন কথা বলেন, তারা বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা অনেকেই হয়তো অভিযোগ করেন যে ভালো নেই। আসলেই কি আপনারা ভালো নেই? বিষয়টা বলি, আপনি যদি পশ্চিমবাংলার হিন্দুদের কাছে জিজ্ঞেস করেন, পশ্চিমবাংলার হিন্দুদেরও ওই একই ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসে আমরা ভালো নেই, যারা বিজেপি পন্থী আর কি। তো মূল বিষয়টা কি, ভালো থাকা না থাকার বিষয় হচ্ছে যে মানুষ এক একজনের এক এক রকমের। 5 তারিখের আগ পর্যন্ত যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল, যারা আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে, তারা হচ্ছে, এটা হচ্ছে স্বর্ণযুগ ছিল তাদের কাছে। কিন্তু আমরা যারা সাধারণ হিন্দু, যখন আমাদেরকে ভিকটিম তৈরি করে সেই কুমিল্লার সমস্ত পূজা মণ্ডপগুলো একেবারে অগ্নিতে ভস্মীভূত করেছে, চৌমোহনী, চাঁদপুর, যশোরের অভয়নগর, পীরগঞ্জ, রংপুরের পীরগঞ্জ, ঠাকুরপাড়া দুটো গ্রাম জ্বালিয়ে দিয়েছে, এসে সুনামগঞ্জের সাল্লা, চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, হাটহাজারিতে যখন, কিংবা এসে কক্সবাজারের রামু সহ এসে খুলনা শিয়ালি, তখন কিন্তু আমরা এটা নিয়ে খুব বিব্রত বোধ করেছি, মিছিল করেছি, মিটিং করেছি। তখন কিন্তু আমাদের এই আওয়ামী লীগের যারা সঙ্গে যুক্ত, তারা কিন্তু চুপচাপ। তারা মানে শেষ পর্যন্ত যখন একেবারেই থাকে না, তখন বলছে এটা মন্দের ভালো। যদি ওই তুলনা করেন 5 তারিখের আগের ঘটনা এবং 5 তারিখের পরে, 5 তারিখের পরে যেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, 5 তারিখে বাংলাদেশের কোথাও কোনো মন্দিরে অগ্নিসংযোগ হয়নি। আমাদের ইসকনের যিনি সেক্রেটারি চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, উনি কিন্তু সাংবাদিকদের, এমনকি রিপাবলিক টিভিকেও বলেছেন যে ওনার 132টি মন্দির আছে, কোনো মন্দিরে হামলা হয়নি। শুধু মেহেরপুরের একটা টিচিং সেন্টার, একটা ভাড়া বাড়িতে টিচিং সেন্টার, ওই বাড়ি পুরানোর কারণে ওনার ওই ঘরের মধ্যে যে বিগ্রহ ছিল সেইটাকে তছনছ হয়েছে। তার মানে বিষয়টা কি, তাহলে যেখানে ইসকনের সেক্রেটারি চারুচন্দ্র দাস ব্রহ্মচারী অত্যন্ত দায়িত্ব সম্পন্ন মানুষ, তো তার কথা মতো যে তার কোনো মন্দিরে হামলা হয়নি। চট্টগ্রাম সহ বাংলাদেশের কোথাও কোনো বড় ধরনের কোনো মন্দিরে হামলা হয়নি। রাতের অন্ধকারে আমরা দেখেছি উত্তরবঙ্গের কিছু মন্দিরে প্রতিমা ভাঙচুর হয়েছে, এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা সন্দেহ যে রাতের অন্ধকারে কে ভাঙে, শ্মশানের এই ভাঙা। এর আগে আমরা 2023 সালেও দেখেছি বালিয়াডাঙ্গিতে এরকম এক রাতে 12টা মন্দিরের 14টা প্রতিমা ভাঙচুর। পরে আমরা গিয়ে খোঁজ নিয়ে দীর্ঘদিন ওটা নিয়ে আমরা বিক্ষোভ করেছি, মিছিল করেছি, বিচার চেয়েছি। পরে দেখলাম ওখানকার আওয়ামী লীগের যে এমপি সাহেব, উনি ওনার প্রতিপক্ষের বিরুদ্ধে, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ওনার লোকজন দিয়ে ভাঙিয়েছে। ঠিক একই রকমের ঘটনা আপনার সুনামগঞ্জের সাল্লা, সেখানেও আওয়ামী লীগ। আপনি এসে যাবেন কক্সবাজারের রামুর ঘটনা একই, নাসিরনগরের ঘটনা মানে পরে দেখাই গেল যে তারা হচ্ছে আওয়ামী লীগের নেতারা। অর্থাৎ আমরা তখন দেখেছি যে সম্পূর্ণ বিষয়টা যতটা সাম্প্রদায়িক, তার চাইতে বেশি হলো রাজনৈতিক। রাজনৈতিকভাবে তারা গেইন করার জন্য মাইনরিটি ইস্যু একটা বড় ইস্যু। এইবারের ঘটনায় দেখেন যে শেখ হেলালের বাড়ি পুড়েছে, শেখ সেলিমের বাড়ি পুড়েছে, হাসনাত আবদুল্লার বাড়ি শুধু পুড়েছে তা না, তার বাড়িতে 3জন মানুষ পুড়ে অঙ্গার হয়ে গেছে। আপনার গাজী দস্তগীরের কারখানায় পুড়িয়েছে, আমরা শুনেছি যে সেখানে 150 না 250-র বেশি মানুষ, মানে শ্রমিক, পুড়ে মারা গেছে। এটা নিয়ে কিন্তু বিশ্বে কোনো আলোচিত বিষয় না। তো মাইনরিটি ইস্যুটাকে বেশি মানে মানে ভালো খায় বাজারে, এই বিষয়টা মানে বাজারে আনার পিছনে আবার মানে ভালো ভূমিকা রেখেছিল ওই সময়
ওই মুনতাসির মামুন, শাহরিয়ার কবির এই গ্রুপ, তারা সেই সময় ভিডিও করে টেলিফিল্ম করে সারা বিশ্বে ছড়িয়েছে 2001 সালের ঘটনায়। এবং সেই সময় ভোলা সহ বরিশাল অঞ্চলে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয়েছে। সেই বিষয়টি নিয়ে আমরা বিএনপি জামাতের কাছে বিচার চেয়েছি, বলেছি, তারা বিচার করেনি। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সেটা নিয়ে আমরা হাইকোর্টে রিট করেছি। সেই রিটের পরে হাইকোর্ট এখনকার যে বর্তমান রাষ্ট্রপতি, আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে প্রধান করে 3 সদস্যের বিশিষ্ট একটা কমিটি করেছিল এবং তারা সেই সময় 25,000-এর উপরে অভিযোগ তাদের কাছে জমা পড়ে। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তারা ওটার থেকে বাছাই করে মাত্র 5,000 রাখে। তো হাইকোর্ট বলেছিল যে 5,000 জমা দেওয়ার পরে এটা গেজেট করেন এবং এদেরকে বিচারের আওতায় আনেন। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থাকছে, সেটা বিচার করেনি। তো এই যে বিচার করে নাই, সেটার কারণ জানতে গিয়ে দেখলাম যে তোফায়েল আহমেদ টোটাল অর্গানাইজ করেছে সেখানে। তো আমরা দেখতে পাচ্ছি সব ক্ষেত্রেই পুরোটাই হচ্ছে, যেমন এখন এইবারের যে ঘটনা পুরোটাই রাজনৈতিক, পলিটিক্যাল। যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, যারা আওয়ামী লীগের ভাবাদর্শী, যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের বাড়িতে বেশি হামলা হয়েছে। আবার যখন ওই যে ঝড় হয় তখন বড় গাছের চাপা পড়েও নিচের ছোটোখাটো গাছই হয়। তো সাধারণ কিছু হিন্দু পরিবারেও হামলা হয়েছে, কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে, এরকম হয়েছে, একেবারে হয়নি তা না। কিন্তু যেভাবে ঢালাওভাবে বলা হচ্ছে ওইভাবে না। যেমন আমাদের যে টিভির কথা বললেন ভারতে, সেই টিভিতে আমরা দেখলাম, আমিও একবার গিয়েছিলাম, সে তো কাউকে কথা বলতে দেয় না, তারা বলে আমাদেরকে শুনতে হবে। আমরা যেমন এখানে বলতে পারছি, সেখানে বলার সুযোগ নেই। উনি হচ্ছে মাশরাফির বাড়ি পুড়ছে, সেটা বললো লিটন দাসের বাড়ি পুড়ছে বলে একটা ভিডিও তৈরি মানে প্রচার করে ফেললো। ওখানে দেখলাম যে সাতক্ষীরার একটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট, আপনারা দেখবেন যে ওটা মন্দিরের মতো অনেকটা দেখতে, সেটা দাউ দাউ করে জ্বলছে, উনি বললেন মন্দির পুড়ছে। উনি চট্টগ্রামে নবগ্রহ মন্দির পোড়ানোর কথা বললাম, আমরা পরে দেখলাম যে নবগ্রহ মন্দির থেকে একটু দূরে রাস্তার উপরে আওয়ামী লীগের অফিস, সেখান থেকে চেয়ার টেবিল নিয়ে এসে রাস্তায় পুড়িয়েছে সেটা। মানে এই যে অপপ্রচারগুলো, এর ফলাফলটা কি? এর ফলাফলটা হচ্ছে আমাদের পর মানে মানুষের বিরক্তি আসে। যারা ধরেন এই 5 তারিখের ঘটনার পরে এদেশের যারা হচ্ছে মাদ্রাসার ছাত্র, জামাতে ইসলামীর লোকজন, ইসলামী আন্দোলনের লোকজন, বিএনপির লোকজন দিনের পর দিন মন্দিরগুলো পাহারা দিয়েছে। আমি 6 তারিখ সকালে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে দেখেছি মন্দির আমাদের অতটা দায় নাই, এবং মন্দিরের যে সমস্ত কমিটি তারা পালিয়ে গেছে এবং দীর্ঘ 15 দিনের মধ্যে তারা আসে নাই, অথচ সেখানে দিনরাত পাহারা দিয়েছে কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা। জি ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো, পারভেজ করিম আব্বাসী আপনার কাছে আসছি। একটু আন্তর্জাতিকভাবে যদি আমি এই মুহূর্তে এই সাম্প্রদায়িক ইস্যুটি নিয়ে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়েছে, মানে আশঙ্কা করার মতো, মানে ভয় পাওয়ার মতো কি কিছু আছে? দুই দেশের সম্পর্ক আবার কিন্তু স্বাভাবিক করার জন্য কিন্তু এক ধরনের আলোচনা চলছে, দুই দেশের পক্ষ থেকে স্বাভাবিক করার জন্য আলোচনা চলছে। সব কিছু মিলে যে আগরতলায় দেখলাম বাংলাদেশ সহকারী হাই কমিশনে আর এই হামলা হলো, সব কিছু মিলে মানে পরিস্থিতি এখন এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে যদি বলি কেমন? দেখুন, আন্তর্জাতিকভাবে বলে তো ভারত বাংলাদেশের কথাটাও আসে। প্রথমত হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে এটা মনস্তাত্ত্বিক একটা খেলা চলছে। বাংলাদেশের উপর ভারতের একটি অংশ এস্টাবলিশমেন্ট, সিকিউরিটি এস্টাবলিশমেন্ট হতে পারে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স হতে পারে, এবং পলিটিশিয়ানস যারা আছে তাদের লোকাল পলিটিক্সের স্বার্থে, তাদের ঘরোয়া রাজনীতির স্বার্থে ওরা কিন্তু এক ধরনের একটা চাপ সৃষ্টি করছে। এটা বললে হচ্ছে যে মাইন্ড গেমস। মাইন্ড গেমসগুলো কেন খেলা হচ্ছে? এক হচ্ছে যে একটা হচ্ছে ডিনায়াল সিনড্রোম। ডিনায়াল সিনড্রোমটা কি? প্রথমতই হচ্ছে যে 16 বছর ধরে ওরা যেটা বলে লিটারেলি হচ্ছে সবগুলো ডিম হচ্ছে একটা থলিতে রেখে দিয়েছে, তবে পুটিং অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। আওয়ামী লীগের সরকারের উপরে কিন্তু ওরা বিনিয়োগ করেছে, এবং যতই এখানে মনে করুন যে ওদেরকে ইনফরমেশন দিয়েছে, বা এখানে মানুষের জনগণের অসন্তোষ বাড়ছে, বা দুর্নীতি হচ্ছে, বা এখানে মূল্যস্ফীতি এখানে লাগামহীন হয়ে যাচ্ছে, বা টাকা লুটপাট হচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকার চলে যাচ্ছে, ভারতের প্রতি মানুষের ভাব বা বন্ধুত্বপূর্ণ ভাবটা কমে যাচ্ছে, এটা কিন্তু দিল্লিতে এটা এন্টারটেইন করা হয় নাই। কেন? বাংলাদেশে ওদের ভারত থেকে, দিল্লি থেকে এবং কলকাতা থেকেও বেশ কিছু বুদ্ধিজীবী বা হচ্ছে প্রাক্তন বা কূটনীতিবিদ যারা আছেন, তারা এখানে হচ্ছে যে ওনারা হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করেছেন, এবং এটা হচ্ছে প্রাক্তন আওয়ামী লীগ সরকারকে তাদেরকে ভালো মতো মেহমানদারি করতো, অতিথি পরায়ণতা করতো। তো এই যে ন্যারেটিভটা হয়েছে, আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি। এই ন্যারেটিভের জন্য প্রথমে যেটা হচ্ছে যে যখন হাসিনার সরকার পতন হলো এই আন্দোলনের মাধ্যমে, তখন কিন্তু এটা অবিশ্বাসের ছাপ, এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কিন্তু সবার আগে কিন্তু জয়শঙ্করের নেতৃত্বে ওরা বলেছে যে না, ওরাও বলেছে যে হাসিনার এখানে হচ্ছে যে সরকারের প্রতি ওদের যে সমর্থন একটা ছিল, যদিও বা এখানে ওদের ইন্টেলিজেন্স এজেন্সি, যেটা আমরা শুনি আমাদের ভারতীয় সোর্সগুলো থেকে বা নিউজ পেপার থেকে, ওরা কিন্তু আগে থেকেই বলছিল যে সরকারের কিন্তু এখানে যথেষ্ট সমস্যার সম্মুখীন হবে, এটা পতন হতে পারে। তো এখন
এই যে ব্যর্থতা, ওরা যে আর কোনো দলের সাথে ওরা যে আলাদা একটা রিলেশনশিপ করে নাই, কারণ সবার সাথে সম্পর্ক রাখা উচিত, আওয়ামী লীগ শুধু না, বিএনপি জামাত বা জাতীয় পার্টি সবার সাথে হবে। একটা দলের উপর অনেক বেশি বিনিয়োগ করে যাওয়ার জন্য এখন দেখছে ওদের আর কোনো স্টেক হোল্ডার নাই যাদের সাথে এনগেজ করতে পারবে। তো তার জন্য প্রথম শুরু হলো যে আপনি যদি ইনিশিয়েটিভ দেন যে প্রেসিডেন্ট বাইডেনের সাথে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বললো, উনি যখন কথাবার্তা বললো তখন কিন্তু ভারতের এখানে হচ্ছে বাংলাদেশে হচ্ছে মাইনরিটি রাইটসের কথা ফ্ল্যাগ করলো, এটা হচ্ছে প্রথম। এবং তারপর আপনি যদি দেখেন আমি এই বিগত 1-2 মাসে বেশ কয়েকটা দিল্লি বেসড চ্যানেলের সাথে কথা বলেছি, যেমন CNN, নিউজ 18, NDTV, Y1 আর ইন্ডিয়া টুডে গ্লোবাল, বেশ কয়েকবার করেছি। কিন্তু বিপদ হচ্ছে যে সো কল বাংলাদেশ এক্সপার্টস যে ভারতে যারা আছে তারা হচ্ছে প্রাক্তন রেজিমের সাথেই তারা ছিল, এবং তারা প্রথমেই ন্যারেটিভটা বলছে হচ্ছে যে আওয়ামী লীগের নেতাদেরকে ধরপাকড় করে মারা হচ্ছে, হিন্দুদেরকে মারা হচ্ছে। এবং যতই আমরা বলছি, অ্যাডভোকেট সাহেব ঠিকই বলেছেন যে এখানে যতই বলছি কিন্তু ওরা ওই ন্যারেটিভে আটকে আছে, ওই ন্যারেটিভটা একটা সেট হয়ে গেছে এখন এইটা। এবং আপনি তো জানেন যে ভারতীয় মিডিয়া একটা প্রচার ও প্রসার আছে, কেননা এটা দুইটা কারণ। এক হচ্ছে ভারতীয়দের হচ্ছে ইংরেজির উপরে একটা দক্ষতা আছে, এবং দুই হচ্ছে ভারতীয় ডায়াসপোরা অনেক জায়গায় ছড়িয়ে আছে, বিশেষত হচ্ছে যে আপনার যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে। এবং দেখুন এখন যে রিপোর্টগুলো যেটা আসছে, যে আমরা যেই ইউকে থেকে যে 2জন পার্লামেন্টারিয়ান এখানে ওরা এটা বলেছে, বা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে যেখানে একটা এখানে হোয়াইট হাউসের স্পোক্স পারসন যেটা বলেছে যে ওরা মাইনরিটি রাইটসের ব্যাপারে কনসার্ন আছে, বা 2জন সেনেটর বলেছে। এখন এটাতেও আমাদের খুব বেশি কনসার্ন হওয়ার কথা না প্রথমত, কেননা হাসিনা সরকারের আমলে, শেখ হাসিনা সরকারের আমলেও কিন্তু এখানে গণতন্ত্রের অভাবের ব্যাপারে কিন্তু রিপিটেডলি বলতো, বা হিউম্যান রাইটসের নিয়ে বলতো। এটা হচ্ছে একটা রুটিন কাজ। কিন্তু এর মধ্যে দেখুন এখানে একজন সেনেটর আছে যে ব্র্যাড শারম্যান, যে উনি বলেছে হচ্ছে যে এটা নিয়ে বাংলাদেশের যে মাইনরিটি রাইটস বা সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপারে তারা কনসার্ন, খুবই ভালো কথা। কিন্তু এই ব্র্যাড শারম্যানই কিন্তু 2016 সালে সে একটা বেশ অদ্ভুত একটা প্রপোজাল দিয়েছিল যে, এবং এটা কিন্তু সেনেট হিয়ারিংয়ে, ইফ আই রিমেম্বার, ক্যালিফোর্নিয়া থেকে সে সেনেটর, সে বলে, এবং যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল ফরেন পলিসি, সে বলেছিল যে রাখাইন স্টেটটাকে কেন বাংলাদেশের সাথে কেন জুড়ে দেওয়া হয় না। এবং তখন কিন্তু মিয়ানমারের সাথে আমাদের সমস্যা আরও বেশি ছিল। এবং সে কিন্তু আবার ইসরায়েলের অনেক ভালো বন্ধু, এবং আমরা আবার জানি যে ইসরায়েল এবং ইন্ডিয়া কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু ওদের প্রভাব ভালো আছে, ওদের মধ্যে মিত্রতা আছে। সো এটার পিছনেও কিন্তু আপনি দেখতে পারবেন যেখানে একটা আলাদা এজেন্ডাগুলো থাকতে পারে। কিন্তু আমাদের যেখানে আছে, আপনি যে সামনে যেটা আসবো, যে এখানে আমাদের এখানে হচ্ছে যে আমাদের কেন জানি ন্যারেটিভটা না ফেসবুক বেসড ন্যারেটিভ হয়ে গেছে। আমাদের কলকাতার যে আমাদের সাংবাদিক বন্ধু উনি যিনি বললেন, ঠিকই বলেছেন যে আমরা অনেক সময় যে ছোটো রিপাবলিক টিভি কে দেখে, রিপাবলিক টিভিতে আমরা মানুষ দেখে যদি আপনি মনে করেন এন্টারটেনমেন্টের জন্য, আপনি যদি ভলিউমটা মিউট করে দিয়ে একটা ভদ্রলোক দেখবেন যে বিকৃতভাবে সে চেঁচাচ্ছে, হইচই করছে, এটা করছে, এবং এটা নিয়ে কত মাইম হয় যে আমার মনে হয় দিল্লিতে বা বম্বেতে তাকে সিরিয়াসলি নেওয়াই হয় না। এবং রিপাবলিক বাংলাটাকে এখানে হচ্ছে বিজেপি এটাকে ফান্ড করে যাতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় আসতে পারে। এবং ওয়েস্ট বেঙ্গলে কেন তো হইচই হচ্ছে, কেন শুভেন্দু অধিকারী যে বিজেপির যে এখানে হচ্ছে স্টেট মানে অপোজিশন লিডার, এখানে সে চাইছে হচ্ছে যে মমতা ব্যানার্জিকে ঘায়েল করে সে হচ্ছে একটা পলিটিক্যাল ন্যারেটিভ দিয়ে সে সামনে এখানে পশ্চিমবঙ্গের নির্বাচনটা জিতবে। এবং মমতা ব্যানার্জিও এখানে হচ্ছে যে সে এখানে হচ্ছে আরজি কর, তারপর ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কেসে এবং কলঙ্কে এখানে যে ফাইন্যান্সিয়াল স্ক্যান্ডেলসে সে জড়িত আছে, এবং সাকসেশন ক্রাইসিসও আছে। তো সেও বলছে আরে হিন্দু পপুলিস্ট একটা ন্যারেটিভ তো শুভেন্দু অধিকারী নিয়ে যাচ্ছে, তো সেও এখন হচ্ছে যে এটার মধ্যে এখানে জড়িয়ে গেছে। আসল কথা হচ্ছে যে এই যে এখন যে এখানে আপনার ইন্ডিয়ান এমবেসি বা ইন্ডিয়ান হাই কমিশন আমাদেরকে ভিসা দিচ্ছে না, কলকাতার অর্থনীতি যেটা অনেকটাই হচ্ছে বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল, সেটা কিন্তু বাজেভাবে এফেক্টেড হয়েছে। শুভেন্দু অধিকারী হয়তো বা চাইছে যে যত বেশি এখানে এই বাংলাদেশে যত কম যাবে তত অর্থনীতির অবস্থা খারাপ হবে, তত মমতা ব্যানার্জির উপর মানুষের একটা অ্যান্টি ইনকাম্বেন্সি হতে পারে। আমি বলছি কনজেকচার হচ্ছে, এবং তার সাথে সাথে তার স্ট্যাটাসটা বাড়াতে চাচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের উচিত যে এই ফেসবুক ন্যারেটিভে ওয়ার অফ ওয়ার্ডসে অনেক মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন আছে। ডিসইনফরমেশন হচ্ছে যখন ভুল তথ্য সবার সাথে শেয়ার করা হয়, আর এখানে হচ্ছে মিসইনফরমেশন হচ্ছে যখন হচ্ছে আপনি ইচ্ছা করে, বা ডিসইনফরমেশন হচ্ছে যে আপনার ইচ্ছা করে আমি মানে মন বানোয়াট আমি তথ্য ছড়াচ্ছি। আর আপনার হচ্ছে যে আপনার মিসইনফরমেশন ভুল তথ্য ছড়াচ্ছি। যেমন কিছুদিন আগে একটা এখানে আসে, মানে রুমার স্ক্যানারে আসে, এটা আজকে পেপারেও আসে, যে ভারতীয় ফ্ল্যাগকে যে পায়ের নিচে মারিয়ে দেওয়া হচ্ছে ওটা হচ্ছে AI দিয়ে ক্রিয়েটেড। সো ইচ্ছা করে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা স্বার্থদৃষ্টি মহল দেশের ভিতরেও এবং ভারতেও আছে,
এবং একাংশ ভারতের বাইরে যারা হচ্ছে যে এটা চেষ্টা করছে যে অস্থিতিশীলতা করার জন্য। আবার আসবো আপনার কাছে, আমি একটু গৌতম লাহারি আপনার কাছে আসতে চাই। আমি শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? আনমিউট করেন বলুন। জি করে দিয়েছি। জি, আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে আমরা যে আলোচনা করছি, নিশ্চয়ই আপনি আলোচনা শুনছিলেন, আমি একটু জানতে চাইবো যে আমরা ফেসবুকে আসলে যে ধরনের আলোচনা দেখছি, দুই দেশে ফেসবুকে এক ধরনের লড়াই চলছে, আমরা যদি বলি চলছে। এক হচ্ছে ভারতের জনগণের মতামতটা কি, এবং ভারতের যে রাজনীতিবিদরা আছেন তারা আসলে এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে আসলে কী ভাবছেন, তাদের মনোভাবটা কীরকম? প্রথমে আমি বলবো যে আমার পূর্ববর্তী বক্তা যিনি বলছিলেন, আমি অত্যন্ত চমৎকার বিশ্লেষণ, আমি অনেক বিশ্লেষণের সঙ্গে তার সঙ্গে সহমত, কিছু কিছু ব্যাপারে আপত্তি আছে হয়তো ঠিকই। দ্বিতীয় কথা যেটা বলবো যে ভারতের মানুষের এটা ঘটনা যে 1971 সালের ঘটনার পর ঐতিহাসিক কারণেই তারা কিন্তু আওয়ামী লীগের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। ফলে তারা অত্যন্ত দুঃখিত, ব্যথিত, যেভাবেই হোক, যেটা বাংলাদেশের আভ্যন্তরীণ কারণে, সেটা তার শেখ হাসিনা সরকার পরিচালনার কারণেই হোক, যে কারণেই হোক, তাকে যেভাবে সরে যেতে হয়েছে, তাতে কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ, তারা কিন্তু ব্যথিত। এখন বাংলাদেশের মানুষ কিন্তু ঠিক করবেন তারা কি ধরনের সরকার চান। তারা ফলে যে সরকারই তারা নির্বাচিত করবেন, অতীতে শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করেছেন 15 বছর ধরে, সেটা বিতর্কিত হোক বা না হোক, ভারত সরকার কিন্তু, এটা ভুল ধারণা অনেকেরই যে আওয়ামী লীগের প্রতি দায়বদ্ধ, তা নয়, নির্বাচিত সরকারের প্রতি দায়বদ্ধ। আমার পূর্ববর্তী বক্তা একটা বলছিলেন যেভাবে এক দলের প্রতি আনুগত্য প্রকাশ করা, এই প্রশ্নটা কখনো খতিয়ে দেখেন না যে কিভাবে ভারতের রাষ্ট্রপতিকে আরেকটি দল অপমান করে। সাক্ষাৎকার চেয়ে দেখা করেন, এটা ভারতের সার্বভৌমত্বের উপর আক্রমণ ছিল বলে ভারতীয়রা মনে করে। তিনি সাক্ষাৎকার চেয়েছিলেন, তিনি তার আগে কিন্তু দিল্লি এসেছিলেন, দিল্লি এসে তিনি কথা বলে গেলেন, বৈঠক করলেন, সবকিছু করলেন, কিন্তু ফিরে যাওয়ার পর জামায়াত ইসলামী তারা বন্ধ দেখেছে বলে তিনি দেখা করলেন। এটা ভারতবর্ষ, এটা সহজভাবে মেনে নেওয়া যায় না। সব ভারতীয় মনে করেন এটা ভারতের রাষ্ট্র, কে ছিলেন সেটা বড় কথা নয়, রাষ্ট্রপতিকে অপমান করা হয়। ফলে এই কারণে ভারত তার একটা, আপনি যদি বলেন কূটনৈতিক কারণে, একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে, সেটা এক। আমি দ্বিতীয় কথা বলবো, আপনি যে মৌলিক প্রশ্ন করেছেন, ভারতে কিন্তু এটা ঘটনা, আপনারা যে যাই ভাবুন, সত্য মিথ্যা যাই হোক, কিন্তু শেখ হাসিনার প্রতি কিন্তু এবং বঙ্গবন্ধুর প্রতি, আমি যেখানে বসে আছি, যে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, সেইখানে কিন্তু বঙ্গবন্ধুর একটি সম্পূর্ণ অবয়ব মূর্তি আমরা বসিয়েছি, এবং এটা বসিয়েছি বঙ্গবন্ধুর 100 বর্ষের সময়। কিন্তু বর্তমান পরিস্থিতি থেকে বাংলাদেশের পরিস্থিতি কি অস্বীকার করা সম্ভব? সেই জাতির কোনো বিকাশ নিয়ে আমাদের সন্দেহ আছে না, কিন্তু বর্তমান পরিস্থিতি যে আপনি বলছেন বাংলাদেশের সরকার ব্যবস্থা কি হবে সেটি বাংলাদেশের জনগণ ঠিক করবে, সেটি কি আসলে মেনে নেওয়ার একটা ব্যাপার আছে না? কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমরা যেভাবে দেখি, ভারতীয়রা যেভাবে দেখি, সেটা হচ্ছে এটা ঘটনা মানতে হবে। আপনি আমাদের সমালোচনা করতে পারেন যে শেখ হাসিনা সরকারের আমি কিন্তু কোনো সার্টিফিকেট দিচ্ছি না, তিনি যে গণতান্ত্রিক অধিকার নিয়ে যা যা কাজ করেছেন তার কোনোটা আমি সার্টিফিকেট দিচ্ছি না। এমন কিছু ঘটনা ঘটেছে, সেগুলোতে নিয়ে অনেক আপত্তিকর কিছু আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি তো হেফাজত ইসলামীকে মদত দিয়েছিলেন, সেই হেফাজত ইসলাম তো তার বিরুদ্ধে খুনের মামলা করেছে আজকে, মানে এ তো ভাবাই যায় না কখনো। ফলে সেইটা ভুল ভ্রান্তি ছেড়ে দিন। আমি বলছি যে বর্তমান যে পরিস্থিতি, আমরা চাই ভারতীয় হিসাবে যে বাংলাদেশে মানুষের ভোটে, এটা আপনারা কারচুপি বলেন যাই বলেন, যেভাবেই হোক, একটা ভোটে একটা সরকার নির্বাচিত হোক যে মানুষের আকাঙ্ক্ষা আশঙ্কা প্রতিফলন ঘটাবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নেবে। এরকম কোন সরকার নেই, হতে পারে না। আমি তো এটা কেয়ারটেকার সরকার বলে সংজ্ঞা দিতে চাই না, আমি এটা বলি কেয়ারটেকার ব্যবস্থাপনা। কারণ আপনাদের সংবিধান, পার্লামেন্ট ভেঙে দিয়েছেন, কিন্তু সংবিধান রেখে দিয়েছেন, যে সংবিধানে বলা আছে কেয়ারটেকার বলে কোনো এটা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা কেয়ারটেকার সরকার বলছি না আসলে।
অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা ভাবেন যা কিছু ভাবেন, আমরা তো ভাবতে পারি না। আমরা তো নিয়ম মেনে চলি, নিয়মের শাসন মেনে চলি। পারভেজ করিম আব্বাস, আবার আপনার কাছে আসবো। বিরতির আগে গৌতম লাহিড়ী তিনি যেটি বলছিলেন যে মূলত এর যেভাবে বাংলা সরকার পরিবর্তন হয়েছে, বেশ আওয়ামী লীগ সরকারের পরিবর্তন হয়েছে, সেটি ভারতের জনগণ কিংবা পলিটিশিয়ান বলছেন, তিনি দাবি করছেন যে অনেকে মেনে নিতে পারেননি এবং এটি এক ধরনের এই বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে একটা প্রভাব বিস্তার করেছেন। আপনি আলোচনাটা শুনেছেন, যদি আপনার কাছে জি নিশ্চয়ই। আমাদের এখানে তো একটা রেওয়াজ আছে যে একজন অতিথি আসে, একজন আরেকজনের কথাটা আমরা এখানে বিঘ্ন করি না। আর আমি ওনাকে এটা রেসপেক্ট করি যে উনি ওনার যে মনে যেটা আছে সেটা সরাসরি বলেছেন। এখন কথাটা এখানে বলি একে একে। এবং দাদাই এটা বলছিলেন, এখানে যদি নিয়ম মাফিক হয়, আমি যতদূর জানি আন্তর্জাতিক সম্পর্কে বা ফরেন রিলেশনস বা ইন্টারন্যাশনাল রিলেশনসে স্টেট টু স্টেট রিলেশনস হয়। পার্সন টু পার্সন রিলেশনশিপ হলে ভালো, কিন্তু না হলেও কোনো সমস্যা নাই। তো স্টেট টু স্টেট রিলেশনস যদি হয়, বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক, ভারতে যেই ক্ষমতায় আসুক, একজন আরেকজনের সাথে এনগেজ করাটা স্বাভাবিক। এখন ওনার বক্তব্যের প্রতি সম্মান রেখেই বলছি যে, কেন যেহেতু উনি প্রোগ্রামে এখন নেই, তো যদি উনি পরে দেখেন তো ভালো, যে ওনার বক্তব্যের মধ্যে কন্ট্রাডিকশনটা আছে। এটা যেটা আপনিও এখানে ওনাকে প্রশ্ন করছিলেন, যে এক হচ্ছে যে ওরা চাচ্ছে যে নিয়ম মাফিক এখানে একটা হোক। তো একটা অভ্যুত্থান হয়ে একটা নির্বাচিত সরকার যে সামনে আসবে, ওটার জন্য তো সময় লাগবে। কতটুকু সময় লাগবে, কিভাবে নির্বাচন হবে, এটা বাংলাদেশের লোকরা এখানে এটা নিজেদের মধ্যে ডিসাইড করবে। ভারতের ব্যাপারে তো আমরা কিছু বলতে যাই না। এবং এর মধ্যে একটা কন্ট্রাডিকশন হচ্ছে যে 1 বছরও হবে না যখন ওখান থেকে ইরানে একটা প্রেস রিলিজ হলো যে ভারতের যে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত মুসলমানদের উপর যে অত্যাচার নিপীড়ন হচ্ছে, তার নিয়ে কিন্তু ইরান হচ্ছে শঙ্কিত। ইরান এবং ভারতের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক আছে, আপনার ডিফেন্স রিলেশনশিপ ও কোঅপারেশন আছে, এবং ইরানের কাছ থেকে বিস্তর পরিমাণে তেলও কিনে ইন্ডিয়া। তো ভালো কথা। তখন ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আমি কোট করছি এটা, যে ওরা বলেছে যে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো রাষ্ট্রের এখানে মন্তব্য আমরা এটা পছন্দ করি না, উই ডু নট অ্যাপ্রিসিয়েট দিস। ভারত যে স্ট্যান্ডার্ডটা নিজের জন্য সেট করছে অন্যদের সাথে, অন্য কোনো দেশের জন্য কেন ওরা এটা এক্সপেক্ট করছে না? নাম্বার 1। তার মানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কথা বলছে। বন্ধু রাষ্ট্র হলেও যদি বলে বন্ধু রাষ্ট্র, তাহলে বন্ধু রাষ্ট্র হলে তো এটা প্রাইভেটলি মেসেজটা কমিউনিকেট করা যেতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রথম আলাপেই কেন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাটা উঠাতে হবে? এবং আমরা যদি ভুলে যাই, আমরা তো বলি মেমোরি অফ আ গোল্ড ফিশ। এখন যে পার্টি যে এখানে আছে NDA 3-তে, যেটা বলবো এখানে বিজেপি, সেটা তো হচ্ছে একটা হিন্দু মৌলবাদী একটা দল। এটা তো RSS-এরই একটা হচ্ছে পলিটিক্যাল অর্গানাইজেশন, যার এখানে হচ্ছে, এবং যার এখন যে বর্তমান প্রধানমন্ত্রী, উনি যখন গুজরাটে উনি এই মুখ্যমন্ত্রী ছিলেন 2002-এ, এখানে গুজরাট রাইটের ব্যাপারে তার নামে তো এখানে, এবং তার যে এখনকার যে হোম মিনিস্টার, তার নামে তো যথেষ্ট এখানে কন্ট্রোভার্সি ছিল, ইনভেস্টিগেশন ছিল। তারপর হচ্ছে কংগ্রেস নির্বাচন হেরে যাওয়ার পর তার হচ্ছে যে সে এখন এই কেসগুলো ধামাচাপা পড়ে যায়। 2000 আপনার যদি 13 বা 14 সালে এখানে উত্তরপ্রদেশে মুজাফরনগরে এখানে বিশাল বড় রাইট হয়েছে, এবং যোগী আদিত্যনাথ ওই রাইটের ভিত্তি করে আসছেন, যেখানে হচ্ছে যে উনি বলেছে যে ওনার এখানে মুসলমানদের এখানে ওদেরকে উনি বলছে টেররিস্ট, এবং তাদের ঘর ট্র্যাক্টর দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এবং 2020 বা 21 সালে দিল্লিতে লাস্ট এখানে বড় আকারে রাইট হয়েছে। যে কোনো দেশে রাইট হতে পারে, ভারত বড় দেশ, ওদের মধ্যে এখানে আমরা চাই প্রত্যেক দেশই হচ্ছে যে সুন্দর মতো তাদের মতো থাকুক, কিন্তু এটা বলে ঘোলা পানিতে একটা মাছ শিকার করার চেষ্টা। এখন ভারতের যে এই মানসিকতা, এখানেও তো এটা বিট্রে করছে যে ওরা একটা পরিবারের সাথে, শুধু আওয়ামী লীগ না, একটা পরিবারের সাথে বা একটা বিশেষ একটা ফ্যামিলির সাথে হচ্ছে যে তারা শুধু এনগেজড হবে। এটাও তো এখানে একটা সমস্যা। এবং এটা কেন একটা ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগের আমলেই ভারতের সাথে সুসম্পর্ক থাকবে। উনি যেটা বললেন কথাটা ঠিক, যে প্রণব মুখার্জি যে ভিজিটের সময় যখন হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন খালেদা দেখলেন না, তখন হচ্ছে এটা কনসিডার্ড অ্যাজ আ ডিপ্লোম্যাটিক ইনসাল্ট। অন হাইন্ডসাইট এটা উচিত করা, হয়তো এটা হওয়া উচিত হয়নি। কিন্তু এখন আরেকটা জিনিস যেটা আমি ওনাকে পয়েন্ট আউট করতে চাই দর্শকদের জন্য, এখন যে বিএনপি যে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান,
উনি তো বিগত 1 মাসে যদি আপনি স্টেটমেন্টগুলো ধরেন, উনি কিন্তু বলছেন যে বাংলাদেশ ভারতের মধ্যে আমরা একটা ইন্টারপার্সোনাল ভালো সম্পর্ক চাইছি, এবং আমরা চাইছি না যে ভারতের যে সিকিউরিটি ইন্টারেস্ট সেগুলোকে আমরা এখানে ওটাতে আমরা ওই সিকিউরিটি ইন্টারেস্ট স্পেশালি নর্থ ইস্ট ইন্ডিয়া নিয়ে বা 7 সিস্টার্স নিয়ে ওটাকে আমরা রেসপেক্ট করব, কিন্তু আমাদেরও যে জেনুইন যে আমাদের প্রবলেমগুলো আছে রেসপেক্ট করতে। উনি তো যথেষ্ট এখন সেক্সম্যান লাইক কথা বলছেন, একই দলেরই তো বলছেন। এখন ওই কথাটা বলুন যেখানে এটা কিন্তু, এবং আমরা তো সুজাতা সিংয়ের কথা যেটা এখানে দাদা বললেন, এখানে ওই যখন আমাদের 2014 সালে এখানে ইলেকশন, তখন উনি ছিলেন হচ্ছে ইন্ডিয়ার, তখন হচ্ছে যে উনি ফরেন সেক্রেটারি ফর মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। উনি তো এখানে এসে ডিরেক্টলি বাংলাদেশে এসে বললেন যে আমরা চাই যে জাতীয় পার্টি নির্বাচন করুক। তো এটা তো একটা এক্সটার্নাল এখানে ইন্টারভেনশন হচ্ছে। তো সুতরাং ভারতের যে এখানে হচ্ছে যে এই যে আমি মানে কথা এবং কাজের মধ্যে যে ফাঁক, এইটার মধ্যে আমার মনে হয় এখানে এটার জন্য হয়তো অনেক সময় জনগণের মধ্যে অসন্তোষ হচ্ছে। আপনি একটা যদি বলেন, এবং যতবার আমরা ভারতীয়দের বলছি বর্ডার কিলিংস, ইন্ডিয়া টু গ্লোবালের একটা শুধু আমি কথা বলি, আমাকে যে আমার ইন্ডিয়ান রিপোর্টার যথেষ্ট মানে জানে বাংলাদেশে, সে বলছে যে এখান থেকে একদল এখানে ইন্ডিয়ান জার্নালিস্টরা গেছে, ওরা ইন্টারভিউ করেছে ইত্যাদি ইত্যাদি। এখানে বলেছে মাইনরিটিদের মধ্যে ওদের একটা সেন্স অফ সিকিউরিটি ওদের কম আছে। আর পুরো সেন্স, যখন একটা রেভলিউশন হয়, যখন একটা অভ্যুত্থান হয়, তখন তো সেন্স অফ সিকিউরিটি সবার মধ্যে কম থাকে। আমাদের হঠাৎ করে ডাকাতের আবির্ভাব হয়েছিল এই ঢাকা শহরে, মানে যখন এখানে অগস্টের দিকে। এবং তখন আমি শুধু একটা জিনিসই বলেছিলাম, এটা এখন বলে শেষ করতে চাই। কিছুদিন আগে বর্ডারে কিন্তু স্বর্ণা দাস বলে একটা মেয়ে মারা গেছে বিএসএফ এর ফায়ারিং, সেও হিন্দু নামের জন্য যদি মনে হয়। তখন তো ইন্ডিয়ান মিডিয়াতে একটা লাইনও আসে নাই। তো আমি কখন আমার ব্যক্তিগত আমার স্বার্থের জন্যে আমি যখন হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদেরকে ব্যবহার করব, তো এবং এখানে হচ্ছে তাহলে তো এটা হচ্ছে যে এটাতে আমাদের প্রতিবাদ করতেই হবে। আসবো আপনার কাছে। আমি একটু অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র আপনার কাছে আসতে চাই। আমি যে বাংলাদেশের ভেতরে চলে আসি এখন, সেটা হচ্ছে যে এই সংখ্যালঘুদের সরকারকে আস্থায় নিতে পারছে, মানে এই বাংলাদেশেও তো এইটা একটা ব্যবস্থা করতে হবে। সংখ্যালঘুদের আপনারা কি এই সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছে সেটাতে খুব একটা আস্থা পাচ্ছেন? মানে এটা বলার আগে আমি একটু জাস্ট ওনার বক্তব্যের সঙ্গে একটু যুক্ত করি যে এই যে বেগম খালেদা জিয়া যে সময় হচ্ছে প্রণব মুখার্জি বাংলাদেশে আসেন, ওই সময় চলছিল হরতাল, এবং সেটা সম্ভবত ওই যে মানে যারা দেখতে না পারে তার চলন বাঁকা একটা কথা আছে না, সেই সময় ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কিন্তু সে মানে এই বেগম খালেদা জিয়াকেই নিরুৎসাহিত করেছে যে আপনি গেলে পরে আপনার গাড়ি বহরে হামলা হবে, অতএব আপনি এই হরতালের পরে যাবেন। কিন্তু উনি সময় দিতে রাজি না, যে কারণে উনি কিন্তু জান না, এবং তার জন্য কিন্তু বেগম খালেদা জিয়া দুঃখ প্রকাশ করেছেন যে আমি এই কারণে। কিন্তু ওনারা হচ্ছে ওই যে ওনাদের ওনারাও চায় নাই যে দেখা সাক্ষাৎ হোক, এবং এইটাকে অজুহাত করে অনেক কিছু করতে, অথচ ওনাদের ব্যাপারেও কিন্তু অনেক কথা আছে। তো আমি যে কথাটা এখন বলতে চাই যে বর্তমান যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের সময় থেকে প্রথম তো পুলিশ ছিল না, এরপরে দীর্ঘদিন ধরে নানান ধরনের আন্দোলন চলছিল, তারপর পরে দুর্গাপূজা হয়। দুর্গাপূজা অতীতের যে কোনো পূজায়, যে কোনো মানে যতগুলো পূজা হয়েছে আর কি, তার ভিতর এইবারও প্রায় 4টে না 5টে ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে। কিন্তু তুলনামূলকভাবে যদি হিসাব করি, মানে 1972 সালেও বাংলাদেশের বেশিরভাগ জেলায় মানে দেশের প্রথম স্বাধীন দেশের সবগুলো পূজা মণ্ডপে হামলা হয়েছে, কিন্তু এবার কিন্তু সেরকম হয় নাই। এবং অত্যন্ত চমৎকার পরিবেশে মানে বেশ সুন্দরভাবে কিন্তু পূজা পার্বণ হয়েছে এবং মানুষ উপভোগ করেছে। অনেকে মনে করেছিল যে এবার কেউ শাখা সিঁদুর পরে রাস্তায় নামবে না, সেরকম না। কিন্তু একটা বিষয় হলো, মানে যে ক্ষোভের কারণে আজকে মানুষ রাস্তায় মিছিল মিটিং বিক্ষোভ করতে পারছে, এবং যেটার ইন্ধন আমাদের প্রতিবেশী দেশের কিছু রাজনৈতিক নেতাদের মাধ্যমে আসছে, সেটা হচ্ছে যে 10টা সংস্কার কমিটি হয়েছে, তার মধ্যে কোনো মাইনরিটি নাই, হিন্দু নাই। তারপরে যে বিষয়টা, এই যে উপদেষ্টা নিয়োগ যারা হয়েছে, যারা অন্তত আশ্বাস করতে পারতো মানুষকে ডেকে এনে যে সেই রকম একজন দায়িত্ব সম্পন্ন এবং পরিচিত ফেজ, তাকে কিন্তু উপদেষ্টা নিয়োগ করে নেই। যদি সেরকম করতো তাহলে কিন্তু তাদেরই বলা হতো যে রাস্তায় মিছিল মিটিং বিক্ষোভ করে তার কোনো সমস্যার সমাধান হবে না। সমাধান করতে গেলে এখানে যে সংস্কার কমিটি আছে, সংবিধান সংস্কার কমিটি, নির্বাচন পদ্ধতি সংস্কার কমিটি, যেটা হিন্দুদের একটা দীর্ঘদিনের দাবি ছিল এবং স্থায়ী সমাধানও হয়, সেই সমাধানটা হচ্ছে জাতীয় সংসদ সহ স্থানীয় নির্বাচন সহ সব ক্ষেত্রে সেপারেট ইলেকটোরেট সিস্টেম এবং সংরক্ষিত আসন যদি দেওয়া যেত, তাহলে কিন্তু মাইনরিটিদের প্রতিনিধি পার্লামেন্টে যেত, বিভিন্ন জায়গা যেত, রাস্তায় মিছিল না করে ওই তর্কাতর্কি হতো কিন্তু সংসদে গিয়ে, এবং সমাধান হতো, এবং তখন কিন্তু একে অপরের উপর দায় মানে পড়তো না। কিন্তু বিষয়টা হচ্ছে এই বিষয়টা ভারতও চায় না। এই বিষয়টা খোদ আমেরিকায় দেখেন, আজকে আমেরিকায় প্রত্যেক বছরই কিন্তু মাইনরিটি ইস্যু নিয়ে তারা কথা বলে, এবং আওয়ামী লীগের সময় প্রচুর করেছে, আমরা নিজেরা দেখা সাক্ষাৎ করেছি। এবারও নির্বাচনের আগে আপনার ট্রাম্প সাহেব একটা হঠাৎ করে টুইট করে বসলেন, বাংলাদেশের হিন্দুরা ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছে, যদি আমি ক্ষমতায় থাকতাম তাহলে হতো না। এটার কারণটা কি?
কারণটা হলো যে উনার বিপক্ষে যিনি ইলেকশন করছেন তিনি হচ্ছে কমলা হ্যারিস, এবং সে মহিলা আবার বংশভূত। তা ওই হিন্দু ব্যক্তি সে মনে করছে যে সেই আমেরিকায় তো বিশাল একটা ভোট আছে ভারতীয় হিন্দু এবং বাংলাদেশের হিন্দুদের। তো উনি মনে করলেন যে এই সময় যদি এইরকম একটা টোপ ছেড়ে দেই তাহলে টোটাল ভোট আমি পাবো, এবং ঠিকই তাই। উনি যখনই বললেন এই কথাটা, সঙ্গে সঙ্গে ভারতীয় হিন্দু, বাংলাদেশের হিন্দু যারা ছিল সব একজোট হয়ে ট্রাম্পের পক্ষে ভোট মানে দিবে এরকম ঘোষণা দিয়ে ভোট দিল এবং নির্বাচনে জিতলো। তার মানে এই বাংলাদেশের হিন্দুদেরকে ট্রাম্প কার্ড হিসেবে পশ্চিমবাংলার শুভেন্দুবাবুরা যেমন চেষ্টা করে, আমি তো গত প্রায় 20 বছর যাবৎ ভারতীয় কেন্দ্রের এমন কোনো নেতা নেই, সব নেতাদের কাছে আমরা গিয়েছি যে যেহেতু শেখ হাসিনা আপনার অত্যন্ত কাছের মানুষ এবং অতীতের যতগুলো ঘটনা, প্রত্যেকটি ঘটনার পিছনে আওয়ামী লীগই দায়ী। আওয়ামী লীগ এটাকে ব্যবহার করে বাংলাদেশে মৌলবাদ তৈরি হচ্ছে, জঙ্গিবাদ তৈরি হচ্ছে, এই 2-4টে হিন্দু বাড়ি হামলা করে তিনি এইটাকে বিশ্বব্যাপী প্রচার করে। তা আমাকে ভিকটিম বানিয়ে তারা কিন্তু এই কাজগুলো করছে, অথবা আপনি তাদেরকে বলে ওই সেপারেট ইলেক্টরেট করে দেন। ওনারা কিন্তু সেটা করতে চান নাই। আজকে দেখেন ওনারা বঙ্গবন্ধুর প্রতি, শেখ হাসিনার প্রতি এত দরদ দেখায়, অথচ ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করছে কিন্তু আওয়ামী লীগ। মানে বাংলাদেশ থেকে যে ব্যক্তিরা ভারতে যাবে তার সম্পত্তি এনিমি প্রপার্টি। তার মানে আপনি ভারতকে শত্রু ঘোষণা করছেন এবং ভারতে যে ব্যক্তি যাবে তার সম্পত্তি শত্রু সম্পত্তি করবেন। অথচ তাদের মধ্যে ন্যূনতম লজ্জাবোধ এবং নীতিবোধ থাকলে প্রথমে আওয়ামী লীগকেই তারা ঘৃণার চোখে দেখতো। পারভেজ করিম আব্বাস, আপনার কাছে যেটি জানতে চাইব, যদি বাংলাদেশের ভেতরের এই পরিস্থিতির কথা চিন্তা করি, বাংলাদেশে আমরা আসলে পরিস্থিতি কতটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারলাম? যদি সব কিছু মিলে বলে যে চিন্ময় কৃষ্ণ দেশের গ্রেপ্তার, তার ইসকনের আমরা অনেকগুলো সমাবেশ দেখলাম যেখানে সমাবেশ হচ্ছে, অনেকগুলো দাবি এসছে, সব কিছু মিলে বাংলাদেশে আসলে, এবং যদি আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্য শুনি, ফেসবুকে আমরা যেভাবে আক্রমণাত্মক বক্তব্য আমাদের দেশেও হয়েছে, সব কিছু মিলে বাংলাদেশে আমরা এই ব্যাপারটা কত ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছি? দেখুন, তালি তো এক হাতে বাজে না। আপনি যখন দেখছেন যে ভারত থেকে এক অংশ, আমি বলছি সবাই না, কেন অনেক মিস ইনফরমেশন হলো, যদি ওখানে বলা হয় যেখানে হিন্দু ভাইদেরকে মারা হচ্ছে, তাহলে তো স্বাভাবিকভাবে একটা প্রতিক্রিয়া হবে, কেন ওটা তো একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, যদি বা সেকুলার অন পেপার, বাট অ্যাটলিস্ট ইন্টারেস্ট তো এটা হবে। আমাদের প্রথমতই হচ্ছে কি, আমরা এই অগস্ট 5-এর পর যেটা হয়, যে কোনো অভ্যুত্থানের পর বা যে কোনো বিপ্লবের পর, স্বাধীনতা পাওয়ার পর না, আমরা না উচ্ছ্বাসে আমাদের গাটা আমরা এখানে ওটা মানে উচ্ছ্বাসের সাথে আমরা এখানে বানের সাথে আমরা বয়ে গেছি। কেন? একসাথে সবার অধিকার একসাথে রিলিজ করার জন্য, ছাত্ররা, শ্রমিকরা, দেখেন সবাই কিন্তু একসাথে আছে, এটা হজরবল কাণ্ড হয়ে গেছে। কেন? এটা কেওস ছিল। এখন এই কেওসের মধ্যে অনেক লোক সুযোগ নিতেই পারে, এটা হচ্ছে এক। আমাদের যেটা আমার মনে হয় যে ভুলটা আমরা করেছি, ইসকন একটা হচ্ছে একটা রিলিজিয়াস একটা অর্গানাইজেশন, কৃষ্ণা কনসিয়াসনেস যেটা এখানে করে, এবং ওদের কিন্তু রিচ অনেক জায়গায় আছে, মানে অনেকগুলো দেশে আছে। ইসকনকে ডিরেক্টলি টার্গেট করাটা হয়তো বা ঠিক হয়নি, এবং দাদা আরও বলবেন, কারণ উনিই বলছিলেন, আমাদের যেটা উচিত ছিল হচ্ছে যে ওয়ার অফ ওয়ার্ডসে না গিয়ে, ফেসবুকে হিরো না সেজে, আমাদেরকে হচ্ছে অভিজ্ঞ লোকদের দিয়ে, তাদের মতো বা আরও যারা আছেন অভিজ্ঞ লোকদেরকে দিয়ে, আমি তাদের সাথে হচ্ছে তাদের কমিউনিটি রিপ্রেজেন্ট, তাদের মানে হচ্ছে আমাদের ভাইদেরই সাথে এখানে হচ্ছে তাদের সাথে আমরা এনগেজ করতাম। এবং 3 নম্বর হচ্ছে যে আমরা যেখানে পেপারে যেখানে ন্যারেটিভটা আছে, স্কেয়ার মঙ্গারিং, ভারত করে দিবে আক্রমণ, আমরা রুখে দাঁড়াবো, এইসব এই যে ন্যারেটিভটা, এটাকে হচ্ছে এই টেনশনটা ডাউজ করতাম। কেননা আমার তো মনে হয় যে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গাটা করার জন্যে এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। কারণ তুলসী গ্যাবার্ড হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ক্যাশ পাতেল হচ্ছে FBI বা ন্যাশনাল এখানে হেড হবে এখানে, তো এরা বা হোমল্যান্ড সিকিউরিটি, তো এরা হচ্ছে সবই ভারতীয় বংশভূত। তো এখন অনেকে মনে করছে ট্রাম্প আমলে আসলে, ট্রাম্প যদি এখানে ক্ষমতায় আসে, তাহলে আমেরিকার এখানে হয়তো বা এই ভারতের প্রতি এখানে একটা সমর্থন বাড়বে, হচ্ছে বাংলাদেশের ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে আরও শক্তভাবে মোকাবেলা করার জন্য, এটাই তো চিন্তা। এবং আমরা তো শুনেছি হচ্ছে যে আওয়ামী লীগের এখানে সমর্থকরা হচ্ছে ট্রাম্প জিতেছে তার নিয়ে, তার এখানে হচ্ছে যে তার ছবি টবি নিয়েও এরা হয়তো বা এখানে আনন্দ মিছিল করেছে। আপনি কূটনৈতিক ব্যর্থতাও দেখেন কিনা? আমি এখানে বলবো যে এটা হচ্ছে মুন্সিয়ানার অভাব, এবং আমাদের তখনই করা উচিত ছিল হচ্ছে, যেটা পরের দিকে করা হলো, যে ইন্টারন্যাশনাল জার্নালিস্টদেরকে, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, CNN, আমাদের এখানে রিপ্রেজেন্টেটিভ আছে, বাট CNN, ABC, আপনার এই BBC, আপনার সবগুলো UNHCR বা UN এর রিপ্রেজেন্ট, সবাইকে আমরা নিয়ে আসা হচ্ছে, একটা কনসোর্শিয়াম করে নিয়ে আসা উচিত, এবং তাদেরকে বলতাম যে আমাদের গাইড দিয়ে দিচ্ছি, আপনারা পুরো বাংলাদেশের মধ্যে ঘুরে বলেন, দেখেন কোথায় কি হচ্ছে না হচ্ছে।
এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে এমবিসির মধ্যে যতগুলো এমবিসি আমাদের এখানে আছে দূতাবাস, ওখানে হচ্ছে যে আমরা অ্যাক্টিভেট করা, যেখানে হচ্ছে ইনফরমেশনটাকে এই ডিসইনফরমেশনটাকে কাউন্টার করার জন্য, কিন্তু সেখানেও তো ঝামেলা হচ্ছে, কেন আগের সরকারে অনুগত আমলারা আছে যেখানে সরানো হয়নি। একদম সময় শেষ হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে যদি আপনার কোনো বক্তব্য থাকে। বিষয়টা হলো যে দেখেন, ভারত কিন্তু কখনোই বাংলাদেশের হিন্দু সমস্যার সমাধান করতে চায়নি, সে 47 সালেও না, নেহরু লিয়াকত একটা চুক্তি করে আরও যাতে এখানে আমরা আটকে থাকি, এবং এখনো পর্যন্ত ওই যে রাস্তায় আমি অ্যাক্সিডেন্ট করেছি আমাকে যে হাসপাতালে নিয়ে বাঁচাবে সেটা না, তারা ভিডিও করবে, এটাকে নিয়ে বিশ্বব্যাপী প্রচার করে তার সুবিধা নেবে, এবং এই জন্যই আমরা সমস্যার আমরা যে কারণে একটা স্থায়ী সমাধান চাই, যাতে এইটাকে নিয়ে আমাদের নিয়ে কেউ ফুটবল না খেলতে পারে এবং কেউ গোল আমাদের নিয়ে কেউ গোল না করতে পারে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, নিউজ এক্সট্রার আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিব। আগামী পর্ব আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন এর সঙ্গে থাকবেন।